হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আগামীকাল হচ্ছে ধানতেরাস। ধানতেরাসের যে তোমাদের টিপসটা দিয়েছি সবাই কিন্তু করবে। যে যার সামর্থ্য মতো জিনিস আনতেই পারো। লবণ, ঝাঁটা, ধনের যে দানা হয় সেই দানা, লক্ষ্মী কড়ি, এগুলো তো আনতেই পারবে। খুবই অল্প কিছু মূল্য দিয়ে তোমাদের এগুলো আনতে হবে। যারা পারবে অবশ্যই রূপোর লক্ষ্মী গণেশ নিয়ে আসবে, লক্ষ্মী মায়ের কাছে রাখবে। একটা জিনিস অনেকেই ভুল করে, আমাকে অনেকেই আজকে শর্টস ভিডিওটা দেওয়ার পর জিজ্ঞেস করেছে, দিদি ভাই আমরা কি লক্ষ্মী মায়ের সামনে কি ঝাঁটাটাও রাখবো? হ্যাঁ, লক্ষ্মী মায়ের মানে ঠাকুর ঘরে ঠাকুরের যে আসন রয়েছে তার পাশে দেয়ালে ঝাঁটাটা দাঁড় করিয়ে রাখবে। লবণটা কিন্তু লক্ষ্মী মায়ের সিংহাসনেই রেখে দিবে, অবশ্যই রাখবে। কারণ লক্ষ্মীর প্রতীক কিন্তু ঝাঁটাও, ঝাঁটাও কিন্তু লক্ষ্মী মায়ের প্রতীক, ঠিক আছে? আর আমরা সবাই জানি ঝাঁটা জোরে ফেলতে নেই, ঝাঁটা মারিয়ে যেতে নেই, ঝাঁটাকে কখনো পাড়াতে নেই, ঝাঁটা কখনো চোখে সবার সামনে রাখতে নেই, এগুলো করতে নেই। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। তো যাই হোক, আমি জানিয়ে দিলাম। সোনার উপর তামা পেতল এগুলো তো কিনতেই পারো, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু যেই যেই জিনিসগুলো বললাম এগুলো মা লক্ষ্মী মায়ের খুব পছন্দের জিনিস। এইগুলো করতে পারলে খুব শুভ। আর হ্যাঁ, অবশ্যই যেটা বললাম, 5টা, 7টা, 9টা, 13টা, 17টা এরকম বিজোড় সংখ্যায় ঘিয়ের প্রদীপ অবশ্যই লক্ষ্মী মায়ের সামনে দেবে। 5টাই দিতে হবে এর কোনো মানে নেই, 3টেও দিতে পারো, 7টাও দিতে পারো, বিজোড় হতে হবে, 9টাও দিতে পারো, দেবে, তোমরা দেবে। আর এটা হচ্ছে অর্থর জন্য। ঘিয়ের প্রদীপ দেওয়া হচ্ছে অর্থর জন্য, যাতে অর্থ ইনকামটা হয়ে বাড়িতে আসে। আর যদি তোমরা সর্ষের তেলের প্রদীপ দাও সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যর জন্য। শরীর স্বাস্থ্য, মনোবল, এই গ্রহ নক্ষত্রর যে ফেরটা থাকে এগুলো খুব স্ট্রং করে। তো তোমাদের আরেকবার রিপিট করে দিলাম, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করছিল। একে 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 প্রশ্নের উত্তর দেওয়াটা সম্ভব না, যার জন্য সবাইকে একসঙ্গে, জানি তোমরা আজকে ঘটনা শুনবে বলে দিলাম। আর ঘটনায় যাব, অনেক বকে নিলাম। তো চলো এবার আমরা ঘটনায় যাই। শেষে কিন্তু একদম আমি বলবো তোমাদের যে গতকাল রাতে ঘটনায় বলেছিলাম যে তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিক কে করেছে সেটা কি করে জানবে, কি করে তোমরা জানবে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, ঘরে কালা জাদু কে করেছে, এটা বলবো একদম শেষের সাথে থাকো। এবার আমরা ঘটনায় ফিরলাম। ঘটনাটা বলার আগে সবাইকে বলবো, ঘটনাটা ভালো যদি লাগে শেয়ার অবশ্যই করবে। বহু বছর ধরে বাড়ির ছাদে কেউ চলাফেরা করে। মৌসুমী গায়েন উত্তর 24 পরগনার দাসপাড়া থেকে পাঠায়। বলে, দিদি ভাই আমাদের বাড়িতে যখন আমার ঠাকুমা ঠাকুরদা থাকতেন, ওনারা মারা যান, তার আগে থেকে মানে ঠাকুমা যখন থাকতেন তখন আমার বাবা অনেক ছোট ছিলেন। যখন আমার মায়ের সাথে বিয়েও হয়নি, বাবা তখন স্কুল গোয়িং একজন ছাত্র। ওই সময় থেকে বাড়িতে ছাদে অদ্ভুত ভাবে কিছু শব্দ হয় ছাদে। তো এই বিষয়টা নিয়ে আমার ঠাকুরদা বহু জায়গায় ছোটাছুটি করেছে। কোনো ওঝা, কোনো তান্ত্রিক, কোনো গুণিন মানে এরকম নেই যে উত্তর পাড়ায় উনি যেখানে থাকতেন ওখানে কেউ বাদ গেছে। সবার কাছে সব জায়গায় গিয়ে ছোটাছুটি করেও কোনো রকম ভাবে কিন্তু কোনো কুল কিনারা ওনারা পাননি। অনেক জায়গায় গেছে, সে তার মতো করে কোনো কাজ করে দিয়েছে। আবার ধরো আরেক জায়গায় গেছে, সে তার মতো করে কাজ করে দিয়েছে, কিছু হয়নি দেখে। আবার এক জায়গায় গেছে, সে তার মতো করে কাজ করে দিয়েছে। নানা জায়গায় গেছে, নানা জায়গায় নানা রকম ভাবে কাজ করে দিয়েছে। কিন্তু কাজ করে দিলেও কি হবে, কোনোভাবে কিন্তু উপকার পায়নি, কোনোভাবেই না। এখনো পর্যন্ত তাদের বাড়ির ছাদে রাত হলেই কেউ যেন হাঁটাহাঁটি করে, কথা বলে, এমনকি আস্তে আস্তে একটা জিনিস না ছড়িয়ে যায়। দেখবে আমাদের যে বোন মৌসুমী বলে, দিদি ভাই এটা আমার বাবার মুখে শোনা, এখন তো আমার ঠাকুরদা ঠাকুমা কেউ নেই, ওই বাড়িটা আমরা এখন থাকি না, কিন্তু ওই বাড়ি ওরকমই পড়ে আছে। বলছে, দিদি ভাই ওই বাড়িটায় একটা সময়
অনেক মানে মানুষ থাকতো, মানে ভাড়া ছিল। আমার যে মানে ঠাকুরদা ছিলেন, ঠাকুরদা প্রচুর লোককে ওই বাড়িতে ভাড়া দিয়েছিলেন, অনেক বড় বাড়ি। কিন্তু কিন্তু ওই ঠাকুরদা ঠাকুমা যেই বাড়িতে থাকেন সেই বাড়ির ছাদেই কিন্তু আবাসটা হতো। কিন্তু আর যে বাড়িগুলো ছিল ভাড়া দিত সেগুলো সব টালির বাড়ি, সব টালির বাড়ি। তো আমার ঠাকুরদাকে সবাই বলতো, আস্তে আস্তে যখন জানাজানি হয়ে যায়, যে কই আহ ছাদে তো তোমাদের কেউ হাঁটাচলা করে না। রাতের বেলা এই জিনিসটা নিয়ে অনেকেই দেখার চেষ্টা করেছে, পাড়ায়ও রটে যায়, একে একে পাড়ার লোকজন এই বিষয়টা নিয়ে মানে সবাই ভাবছে যে কেন হচ্ছে, কি হচ্ছে। পাড়ার লোকেও অনেক মানে চেষ্টা করেছে দেখার, কিন্তু কি হচ্ছে, কেন হচ্ছে, কে হাঁটছে, কি ব্যাপার, এইটা কোনোভাবেই কিন্তু ধরা পড়ে না, কাউকে দেখা যায় না। কিন্তু ছাদে কেউ হাঁটে, ফিসফিসিয়ে কথা বলে, চলাফেরার শব্দ হয় ছাদের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু ছাদে হয়। আমাকে বোন বলে, দিদি ভাই, আমার যখন ঠাকুরদা ঠাকুমা মারা যান, সম্পূর্ণটাই বাবার মুখে শোনা, আমার বাবা ওখানে পিসির সাথে থাকতো। এক পিসি আছে যার বিয়ে হয়েছিল, স্বামী মারা যায়। তো সেই পিসি যখন দেখে যে তার দাদা মারা গেছে, ছেলেটা তো অসহায় হয়ে গেল না, তো তখন ছেলেটার কাছে এসে আমি থাকি, মানে আমার বাবার কাছে পিসি তখন থাকতো। বোন বলছে, দিদি ভাই, আমার বাবা বলে যখন আমার পিসি থাকতো তখন প্রায় রাতের বেলা দেখতাম আমার পিসি আমার পাশে নেই, আমার পিসি আমার পাশে নেই, পাশ থেকে কোথাও যেন চলে গেছে। তো তখন যেইটুনি মানে, তো বাবার বয়স তখন ওই 15, 16, 17 এরকম হবে। তা কোনো সময় উঠে দেখার চেষ্টা করতো না যে পিসি কোথায় গেছে, ভাবতো হয়তো পিসি আশেপাশে কোথাও ঘরেই রয়েছে, হয়তো বাথরুমে টাথরুমে গেছে। নাহলে পারে পিসিকে অনেক সময় দেখেছে রাতের বেলা নানা রকম মানে বাড়িতে পুজো দিচ্ছে মধ্যরাতে, আবার অনেক সময় দেখতো রাতের বেলা পিসি তোমার ঘরে বসেই মানে পুজো পার্বণ করছে। এসব করতো পিসি। কোনো সময় বাসন মাজে রাতের বেলা, যখন পিসিকে বলতো যে ও পিসিমা, তুমি এই রাতের বেলা এইসব করছো কেন, পিসিমা তখন বলতো কি করবো বাবা, বয়স হয়েছে, ঘুম হচ্ছে না, 52-53 বছর বয়স পিসির, ঘুম হচ্ছে না, এই উঠে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখছি, সকালে বৃহস্পতিবার পুজো দিতে হবে সকাল সকাল, তাই সব রেডি করছি, চোখে তো ঘুম আসে না, বয়স হয়েছে, এইসব বলতো। কিন্তু পিসিকে বলতাম, পিসি রাতের বেলা তুমি যখন ওঠো ঘরে কাজ করো, তোমার ভয় লাগে না, ছাদের মধ্যে কে যেন হাঁটা চলা করে? আর বলে রাখি, মৌসুমী বলে, দিদি ভাই আমার বাবা এটাও বলেন যে বাড়িটা বহু পুরনো বাড়ি, ওই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালিও মানে মৌসুমীর ঠাকুরদা কিনেছিল। বাড়িটা কিন্তু বহু বছর পুরনো, শ্যাওলা পড়ে গেছে, সেই মোটা পাঁচিল 10 ইঞ্চির, বুঝতে পারছো, মোটা দেয়াল, সেই আগে মানে সাবেকিয়ানার বাড়ি। বলছে পিসি বলতো যে ও ছুলো, হ্যাঁ যে আছে আছে, হ্যাঁ ও মরা যে যা করে করে ছাদে, আমি তো ছাদে উঠছি না, আমি তো ঘরে আমার কাজ করছি, ওদের ভয় কি আমি আমার ঘরে কাজ করব না? পিসিমা এই কথাগুলো বলতো। তা পিসিমা না সত্যি কথা বলতে ভয় পেত না। একদিন রাতে পিসিমার খুব পেটে ব্যথা আরম্ভ হয়, খুব পেটে ব্যথা আরম্ভ করে। এবার যেইটুনি মৌসুমীর বাবা আর তার পিসিমা, আর তো কেউ নেই। এবার সে তো তখন ওই 17-18 বছরের ছেলে। এবার উঠে তখন বলছে, আর আগেকার মানুষজন তো এখনকার বাচ্চাদের মতো এত অ্যাডভান্স, এত চতুর ছিল না। উঠে দেখছে যে পিসিমা ওরকম করছে, তখন বলছে যে পিসিমা পিসিমা কি হয়েছে? পিসিমা বলছে, আমার বাবা খুব পেটে ব্যথা করছে, তুই একটু কাছে পিঠে কাউকে ডাক, একটা গাড়ি ডাক, আমি গাড়ি করে একটুখানি হসপিটালে যাবো, একটু ডাক। তখন বলছে উত্তরপাড়া জেনারেল হসপিটাল। বলছে তখন তুমি হসপিটালে যে আমি কাকে ডাকবো? বলছে একটু ডাক দেখ, কেউ আশেপাশে আছে কিনা, একটু ডাক। রাতের বেলা সে আবার একদম ছুটে যায়। পিসিমা ওরকম বলছে শুনে ছুটে গিয়ে পাশের বাড়ির এক কাকা আছে, মুসলিম কাকা, হারাধন নাম, সেই কাকাকে ডাকে। তো কাকার সাথে বাবার একটা ভালো সম্পর্ক ছিল, সে কাকা অনেক বয়স্ক, কাকাকে ডাকে। কাকা তখন বলছে, কিরে তুই, কি হয়েছে রে এত রাতে? তখন প্রায় 1:30-2 বাজে। বলছে আমার পিসিমার পেটে ব্যথা করছে, পিসিমা
বলছে হসপিটালে যাবো, আমি একা কি করব কাকা? তখন বলছে দাঁড়া, আমার ছেলেকে বলছি। এবার তার ছেলেকে ডাকে, সেই ছেলে তো ওঠে না, তার ছেলের বিয়ে হয়ে গেছে, বিবাহিত ছেলে। হ্যাঁ, কেন সেই কাকা তো অনেক বয়স্ক, মানে আমাদের যে মৌসুমী বোনের বাবার বয়সী। তো বাবা তো মারা গেছেন। তো এদিকে মানে মৌসুমীর যে ঠাকুরদা ছিল, ঠাকুরদার বন্ধু ছিল, মানে কতটা বয়স বুঝতে পারছো। যাই হোক, তখন অনেক ডাকাতে গেট, মানে ধমকা, গেটে আওয়াজ টাওয়াজ করতে তখন ছেলে উঠে তখন বলছে বাবা এত রাতের বেলা কেন জ্বালাচ্ছ, কি হয়েছে? তখন বলছে তোকে আমি এমনি জ্বালাচ্ছি না, এই বাচ্চাটা এসছে, ও খুব সমস্যার মধ্যে পড়েছে, তুই ইমিডিয়েট ওকে নিয়ে, ওর পিসির খুব পেটে ব্যথা করছে, তুই যা, নালে হয়তো পিসিটা মারা যাবে, বাঁচবে না। তখন বলছে এই রাতের বেলা এরকম ভালো লাগে, বলছে তুই যা না। যাই হোক বলতে তখন যায়, সাথে সাথে যখন নিয়ে যায় তখন দেখছে যে পিসি মারা গেছে। যখন পিসির কাছে যায় সেই মানে কাকার ছেলেকে নিয়ে, তখন দেখছে পিসি মারা গেছে। পিসির কোনো, প্রথমে তো বুঝতে পারিনি, চিৎকার চেঁচেমেচি কান্নাকাটি, তো পিসিকে দেখে সেই কাকার ছেলে বলছে তোমার পিসি তো মারা গেছে, নেই। তখন বলছে আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, আমার পিসি মারা গেল, আমি কার সাথে থাকবো, আমি কি করে কি করব, আমি তো একা কিছুই পারি না, কিছুই জানি না। তখন সবাই বলল একটা কাজ করো, ওকে একটা তোমরা মানে আশ্রমে দিয়ে দাও, কারণ ওর বাবা মা নেই, ওকে কে দেখবে, ও আশ্রমে থাক, একা একা তো একটা ছেলে কখনোই নিজের জীবন কাটাতে পারে না, 16-17 বছরে অন্য লাইনে চলে যাবে, খারাপ হয়ে যাবে ছেলেটা। তার জন্য বললো ওকে তোমরা সবাই কি করবে না, একটা ইয়েতে দিয়ে দাও, আশ্রমে দিয়ে দাও। তো আশ্রমে দিয়ে দেবো বললেই তো দেওয়া যায় না। তো এই যে মৌসুমীর বাবা, সে কিন্তু কোনোভাবেই বলেছে না আমি আশ্রমে যাব না, আমি এই বাড়িতেই থাকবো। সে ওই বাড়িতে থাকে, যখন তার 22 বছর বয়স হয় তখন মৌসুমীর মাকে সে বিয়ে করে ওই বাড়িতে থেকেই। তারপর বলছে 2 বছর পর মৌসুমী পেটে আসে। বলছে ওই 2 বছরে রাতের বেলা এত দৌড়াদৌড়ি করতো, চলাচলি করতো, মানে কি, বাড়িতে মৌসুমীর যে ঠাকুরদা ছিল সে তো সব রকম ভাবে চেষ্টা করেছে, জ্যোতিষী তান্ত্রিক ওঝা সব নিয়ে এসে কিছু হয়নি। এইদিকে এখন মানে মৌসুমীর বাবা যখন বিয়ে করে, বউ ভয় পাচ্ছে, মানে মৌসুমীর মা, তখন কত জ্যোতিষী ওঝা নিয়ে এসছে ক্যানিং থেকে তুলে তুলে, কোথায় থাকে কালনায়, এমন এমন জায়গা দিয়ে, বর্ধমান দিয়ে এনেছে, টাকা প্রচুর নিয়েছে। 2 দিন 4 দিন সব ঠিকঠাক থাকে, আবার আবার যেইকে সেই, আবার ওরকম বাড়িতে আওয়াজ হতে থাকে। লাস্টে ওরা যখন মৌসুমী হয় তখন ওখানে ওরা আর থাকে না, ওখান থেকে বেরিয়ে যায়। কারণ তখন ওই সময় এক জ্যোতিষীর সাথে দেখা করেছিল, সেই জ্যোতিষী বলেছিল মৌসুমীর বাবাকে তুমি এই বাড়ি ছেড়ে যেখানে খুশি বাইরে বেরিয়ে যাও, যদি তুমি এই বাড়িতে থাকো তোমার মেয়ে এখন গর্ভে আছে, তো তোমার মেয়ে যখনই হবে 21 দিন পর, যে 21 দিনে যে আতর কাটে, তারপরেই কিন্তু তোমার মেয়েকে যে বাড়িতে আছে সে নিয়ে নেবে। এই কথা শুনে মৌসুমীর বাবা প্রচন্ড ভয় পায়। সেই বাড়ি, ওই যে মৌসুমী হলো সেই দিন ওই বাড়ি ত্যাগ করেছে। আজকে মৌসুমীর 24 বছর বয়স, বুঝতে পারছো? 24 বছর ধরে সেই বাড়ি ত্যাগ করেছে, সেই বাড়ি বিক্রি হয় না। বহু চেষ্টা করেছে বলে সেই বাড়ি বিক্রি হয় না। চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা করে গেছে, কিচ্ছু হয়নি। ওই বাড়ি ওরকম বন জঙ্গলে পড়ে রয়েছে। এখন তো মৌসুমীর বাবা ওই বাড়িতে যান না। যাই হোক, মৌসুমী বলে দিদিভাই জানি না ওই বাড়িতে, কিন্তু কেউ কোনোদিন কিছু দেখতে পারে না। পাড়ায় যখন জিনিসটা রটে গেছে তখন চেষ্টা করেছে সবাই দেখার, কিন্তু কেউ কিছু দেখতে পারিনি। ওই বাড়ি ভুতুরে বাড়ি নামেই এখন সবার কাছে পরিচয় হয়ে গেছে। ওই বাড়িতে এখন লোকে বলে ভুতুরে বাড়ি, অনেকে আবার ওই বাড়ির ভিডিওও করেছে। তো যাই হোক, এটা ছিল আমাদের মৌসুমী আদকের প্রথম একটি পাঠানো সত্য ঘটনা। এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব। আজকে কিন্তু স্পেশাল এপিসোড। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে রামনগর। পূর্ব মেদিনীপুর থেকে রামনগর থেকে ঘটনাটা পাঠায়, যে পাঠায় তার নাম হচ্ছে বলাকা সাউ। বলাকা বলে দিদি ভাই, আমি এখন বর্তমানে আমার বয়স 38। আমি আমার জীবনের
একটা ভৌতিক ঘটনা তোমাকে শেয়ার করব। আমার বাড়ি রামনগর। আমার বিয়ে হয় দীঘার খুব কাছাকাছি একটা জায়গায়। সেই স্থানের নামটা আমি শ্বশুরবাড়ির বলছি না। আমার বিয়ে হয় 2019-এ। আমার বিয়ে হওয়ার পর ধুমধাম করে মা বাবার সাধ্য তারা সাজিয়ে গুজিয়ে দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র দেখে খুব খুশি হয়, শ্বশুর বাড়ির পাড়ার লোকও খুব খুশি হয়, তারাও খুব খুশি। না, মেয়ের বাড়ি থেকে বেশ ভালো সম্পত্তি দিয়েছে। কারণ মেয়ের বাড়ি থেকে সেরকম কিছু দেবে ছেলের বাড়িতে আশা করেনি। ছেলের বাড়ি ভেবেছিল মেয়ের বাড়িতে হয়তো সামর্থ্য হবে না, কিন্তু মেয়ের বাড়ি থেকে মেয়ের যে কাকা জ্যাঠা মামারা আছে, বাবা, তাদের প্রচুর অর্থ, তাদের অর্থের কোনো অভাব নেই, তারা তাদের মেয়েকে সাজিয়ে দিয়েছে। বলাকা বলে, দিদি ভাই, আমার বিয়ের পর আমি যখন দীঘার ওখানে আমার শ্বশুর বাড়ি, আমি যখন যাই, আমাদের তো দিনের বেলা যেতে নেই, সন্ধ্যার পর যেতে হয়। দিনে তো মুসলিমরা বিয়ে করলে মুসলমানদের সূর্যের আলো থাকতে নিয়ে যায়, আর আমাদের হিন্দুদের মতে, বাঙালিদের মতো সন্ধ্যাবেলা, আর নাহলে কাক ভোরে। তো সন্ধ্যাবেলা আমি যাই, যেতেই পুরো বাড়ি জমঝম করছে লোকজন, নতুন বউকে দেখবে এসছে। তবে ছেলের বাড়িও সামর্থ্য ভালো, খুব একটা খারাপ না, তবে আমাদের বাড়ির মতো না। তবে ছেলের বাড়ির একদিক থেকে দেখতে গেলে ছেলের মা বাবা ছেলেকে, ওদের সামর্থ্য ভালো, পয়সা টয়সা আছে, কিন্তু আমাদের দিকে দেখতে গেলে আবার ওদের থেকে কম। কারণ আমার বাবার যতটা টাকা একার নেই, আমাদের পুরো জ্যাঠা কাকা মামা সবার মিলিয়ে ছেলেদের আবার একার সেটা আছে। তো হয়তো একটু 19-20। কিন্তু এখানে আমি কেন উল্লেখ করছি সেটাও বলবো। এবার যখন যাই, তখন ওদের বাড়িতে বাড়ি ভর্তি লোক, কিন্তু বাড়িতে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, আষ্টে গন্ধ। আর আমি যাওয়া থেকে একটা বাচ্চা মেয়েকে লক্ষ্য করছি। বাচ্চা মেয়েটা একটা হলুদ রঙের ফ্রক পরে আছে, খুব গোলুমলু ফর্সা, দুদিকে এরকম ছুটি বাঁধা। মেয়েটা 4-4.5 বছর হবে বয়স, খুবই ছোট বাচ্চা মেয়ে, ফর্সা করে। ও দেখছি বারবার জানি না কেন আই কন্ট্যাক্ট ওর সাথে আমার হচ্ছে। ওকে আমি যখনই দেখছি, ও দেখছি আঙুলটা মুখে দিয়ে দেয়ালের কোণে দাঁড়িয়ে আমাকে দেখছে। আবার আমি হয়তো খাটে গিয়ে বসেছি, দেখলাম খাটের ঘরে কোনো এক কোণে ও আমাকে দাঁড়িয়ে দেখছে। রাতের বেলা যখন খেতে যাই, তখনও দেখছি মেয়েটা ওই সিঁড়ি ঘরে, আমাদের ছাদে খাবার ছিল, শ্বশুর বাড়ির ছাদ অনেক বড়, ছাদে দেখছি একটা কোণে ও দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, এবার আমি ওই বাড়ির নতুন বউ, আমি বাচ্চা মেয়েটাকে দেখছি, আমি যে কাউকে জিজ্ঞেস করব যে এই মেয়েটা কার, কি সুন্দর দেখতে বাচ্চাটাকে, একটু কাছে আসো আদর করি, সেটা কিন্তু আমি করতে পারছি না। নতুন বউ, একটা নতুন জায়গায় গেছি, আর আমি বলবোই বা কাকে? যখনই আমি ওই বাচ্চা মেয়েটাকে দেখছি, তখনই দেখছি একা, ওর সাথে কিন্তু কেউ নেই। যদি সাথে কেউ থাকতো তাহলে পারে না তাকে জিজ্ঞেস করতাম। কিছু বুঝতে পারছি না, ভাবছি হয়তো আশেপাশে পাড়ায় থাকে, পাড়ারই মেয়ে হবে, বাচ্চা মেয়ে, ওদের হয়তো বাড়িতে আসা যাওয়া করে। কিন্তু যতই পাড়ার হোক না কেন, তার মা, তার বাবা, দাদা, দিদি, ঠাকুমা, দাদু কেউ নেই, বাচ্চা মেয়েটা একা ঘুরছে। যাই হোক, বিয়ের অনুষ্ঠান, বাড়িতে লোকজন, সবকিছুতে একটা সময় ভুলে যাই বাচ্চা মেয়েটার কথা। পরের দিন আমার শ্বশুর বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হয়, আমার বাড়ি থেকে লোকজন যায়, তখন আমার মনে নেই, আমি কিন্তু সেই মেয়েটাকে আর দেখিনি। তারপরেই বলাকা বলে, দিদি ভাই, যেই ফুলসজ্জাটা হয়ে গেল, পরের দিনকে হঠাৎ মেয়েটাকে আমি আবার দেখি। সকালবেলা মেয়েটা দেখলাম, দরজা খুলেছি, দেখছি ঘরের মধ্যে হাঁটা চলা করছে মেয়েটা। মেয়েটা যে ঘরে এসে হাঁটছে, মেয়েটার সাথে আমার শ্বশুর বাড়ির কেউ কথাও বলে না, বা মেয়েটার সাথে কেউ নেই। আমার আবার একটা খটকা লাগলো, কি ব্যাপার হচ্ছে এটা। তো আমি নিজের মতো চুপচাপ থাকি, কাউকে কিছু বলিনি, কিছু জানাইনি। কিন্তু ওই মেয়েটাই পরবর্তীকালে হয়ে গেল আমার কাল। কি কারণে বলছি, আমি যখনই ধরো দুপুর বেলা বা রাতের বেলা ঘুমাতাম, ওই মেয়েটা স্বপ্নে এসে আমাকে বলতো, মা তুমি এসেছো। শুধু এইটুকুনি আমাকে বলতো, মা তুমি এসেছো। যেন মনে হতো মুখটা, ওর মুখটা আমার মুখের সামনে, একদম চোখের সামনে এসে যেন আমাকে বলছে, মা তুমি এসেছো। আমি যখনই দেখতাম না, আমি উঠে না পুরো ঘেমে যেতাম যে ওই মেয়েটা
আমার স্বপ্নে কেন আসছে, আমাকে মা কেন বলছে। ওই মেয়েটা, আমি না তখনও নতুন বিয়ে হয়েছে, আমি কাউকে না কিছু বলিনি, স্বামীকেও কিছু বলতে পারতাম না, ভয় পেতাম কি বলবো। এমনি ডাকা বুকা শরীর, এই লম্বা চওড়া শাড়ি, মানে শরীর স্বাস্থ্য দেখলেই না ভয় লাগতো। ওনার কাছে তো আমি মানে ভয় চুপচাপ যা বলতো তাই করতাম, এত ভয় আমি কাটা হয়ে থাকতাম। ওনাকে আমি মুখ ফুটে কি করে বলবো যে একটা মেয়েকে আমি দেখেছি আপনাদের বাড়িতে, তাকে আমি স্বপ্নে দেখি, কাউকে বলতে পারছি না। একদিন আমি আমার মা বাবার কাছে আসলাম রামনগরে, মা বাবার কাছে আসি, খুব একটা দূরত্ব না, ৮ ঘন্টা লাগে। তখন মাকে বাবাকে আমি কথাটা বললাম। আমার মা বলছে কি বলছিস, না না হয়তো তুই মেয়েটার কথা খুব বেশি ভাবিস, বাচ্চা মেয়েটার হতে পারে, তার জন্য তুই এরকম স্বপ্ন দেখছিস। আমি বললাম না মা, এটা হতেই পারে না, আমি মেয়েটার কথা কেন ভাববো, আমি মেয়েটাকে তো চিনিও না, মেয়েটা তো আমাকে এসে মা তুমি এসেছো এই কথা বলে। তখন পাড়ার, আমাদের পাশের পাড়ার এক বৌদি বসেছিল বাড়িতে, আমি গেছি দেখে সে বৌদি এসছে, থাকে না আশেপাশে, সে বৌদি তখন আমাকে বলছে, কিরে তোর স্বামীর আবার খোঁজ খবর নিয়েছিস তো, আগে বিয়ে টিয়ে হয়ে যায়নি তো, হয়তো আগের পক্ষের বাচ্চা। এই যে কথাটা বললো, এই কথাটা আমার মাথায় কোথাও যেন গিয়ে একদম স্থির করে বসে পড়লো, যেটা আমি কি শুনছি, এরকম যদি হয় কি হবে, আমার তো জীবন শেষ, আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, সাথে আমার বাবা মা ভেঙে পড়েছে কথাটা শুনে। হ্যাঁ এরকম তো হয়, আমরা তো অনেক বাংলা সিরিয়াল উড়িয়া মুভিতে দেখি, এরকম হয় বোনের কথা মতো, আমরাও জানি। বোন তারপর যখন ফিরে যায়, একদিন থেকে পরের দিন চলে যায়, বোন যখন যায় গিয়ে তখন শাশুড়ি মাকে বলে যে মা আপনার সাথে আমার কিছু কথা আছে। শাশুড়ি মা ওই কথা শুনেই মানে চারপাশে না তাকাচ্ছে ভয়তে, তখন ও চোখে মুখের ওই তাকানো দেখে বুঝতে পারে যে কিছু একটা তো ঘটনা আছে। তখন বলে যে শাশুড়ি মা, আমি তো আপনাদের বাড়ি এসেছি, মাস ১.৫ মাস মতো হচ্ছে তখন, আমি এরকম একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে মেয়েটাকে আমি বিয়ের মানে দিন থেকে দেখছি, মেয়েটা আমাকে শুধু বলে মা তুমি এসেছো, মেয়েটাকে আমি সব সময় দেখতে পাই না। বোন ১.৫ মাসে যেটা প্রিটেন্ড করেছে আমার কাছে, দিদি ভাই ওকে দেখতে পারতাম মানে মঙ্গলবার আর শনিবার করে, যদি মঙ্গলবার শনিবার ছাড়া কোনো পূর্ণিমা একাদশী অমাবস্যা পড়তো তাহলে ওকে দেখতে পারতাম, সেটা যেই বাড়ি হোক, এছাড়া ওকে দেখতে পেতাম না। তো আমরা কোনো তান্ত্রিক ওঝা কোনো কারোর কাছে যাইনি, শাশুড়ি মাকে প্রথম জিজ্ঞেস করি, শাশুড়ি মা কিন্তু কিন্তু করে বলছে কেন ফালতু কথা বলছো, ওই মায়ের বাড়ি গিয়ে কুবুদ্ধি নিয়ে এসছো, আমার ছেলের সাথে সংসার করবে না তাই, তাহলে আমি বাবুকে ডেকে এগুলো বলি, তাহলে একটা কাজ করো তুমি চলে যাও, এগুলো মিথ্যা কথা বলছো। এই কথা বলার মানে কি, এই কথা বলার মানে কি আমার ছেলের, আমি কি আগে বিয়ে দিয়েছিলাম, তার বউ কি মারা গেছে, সেই বাচ্চা কি আমার বাড়িতে ছিল, সেই বাচ্চার কি ভূত বলছে, মানে অবাক ভাবে বলাকা বলছে দিদি ভাই, আমি যেটা জিজ্ঞেস করব, আমি যেটা বলবো, সেটা যেন যেটা মনে গেয়েছে আমার পাশের বাড়ির বৌদি বলেছে, সেটা আমার শাশুড়ি মা জলের মতো সব বলে দিল, একদম এক কথা। কিন্তু উনি বলছে এরকম কি হয়েছে, কিন্তু উনি বলছেন এটাই হয়েছে। আমি শুনে আমি বললাম না না, আপনাকে তো জিজ্ঞেস করছি, আপনি এত রেগে যাচ্ছেন কেন। আমি সেই পাশের বাড়ির বৌদির সাথে যোগাযোগ করে এক ওঝার কাছে যাই, সে ওঝা কালীমায়ের এক সাধক। উনি তখন বলল তোর স্বামীর তো আগে বিয়ে হয়েছিল, তোর স্বামীর বউ তো কেরোসিন তেল মানে গায়ে ঢেলে মারা গেছে, আর তার একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাকে আগে মেরেছে সেই বউ, মেরে তারপর তার মা মারা গেছে। ভাবতে পারছো, খোঁজ খবর না নিয়ে বিয়ে দিলে কি হয়, বুঝতে পারছো, টাকা দেখেছে টাকা, দু ঘরেরই পয়সা আছে, চলো এরম ভাবে কথা বলেছে, এরম ভাবে মিশেছে, জানো দুষ্ট মানুষের মিষ্ট কথা, যত মানুষ খারাপ হবে তত মিষ্টি মিষ্টি কথা বলবে, যত মানুষ কাটছাট কথা বলবে তত মানুষ ভাববে পয় পরিষ্কার, তার মনে কোনো ক্ষোভ নেই, কোনো কিছু নেই। যাই হোক, তারপর বোন বলল দিদি ভাই, আমি যখন শাশুড়ি মাকে বললাম তখন শাশুড়ি মা স্বীকার করলো যে হ্যাঁ আমি বলিনি যাতে তুমি ছেড়ে দিয়ে যদি চলে যাও বাবুর জীবনটা নষ্ট হয়ে যাবে, বাবু বিয়ের আগে বলতে চেয়েছিল, আমরাই বাবুকে না করেছি। আমি বললাম আমার জীবনটা কেন নষ্ট করলেন, আমি যদি এখন এই নিয়ে কেস করি।
তখন সে পায়ে হাতে ধরে কান্নাকাটি করে যে আমার বাবু বুঝতে পারিনি, তাকেও খুব ভালোবাসতো, তার নাকি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল, যেটা জানাজানি হয়ে গেছিল, তার জন্য নাকি সে সুসাইড করেছে। কতটা সত্যি কতটা মিথ্যে এখনো পর্যন্ত বোন জানে না। বোন সেরকম ভাবেই সংসার করছে। বোন বলে, দিদিভাই সেই বাচ্চাটা আজও আমার স্বপ্নে আসে। দিদিভাই কেন আসে? এবার কেন আসে বলি, বাচ্চাটাকে যখন মা মুখে বালিশ চাপা দিয়ে মারে, সেই সময়টা বাচ্চাটা তো মারা যায়, তার মা যখন গায়ে তেল ঢেলে আত্মহত্যা করে, তখন সেই বাচ্চাটার আত্মা বা বাচ্চাটা কোনো জ্ঞান ছিল না, সে দেখেনি। তার আত্মাটা আলাদা জায়গায় গেছে, তার মায়ের আত্মাটা আলাদা জায়গায় গেছে। তার আত্মাটা আজও তার মাকে খোঁজে, সেই বাড়িতে আজও খোঁজে। বুঝতে পারছো? হ্যাঁ, বোন বলেছে অনেক কমে গেছে দিদিভাই, স্বপ্ন দেখা অনেক কমে গেছে, কিন্তু এখন তুমি বিশ্বাস করবে না, ওকে যেন স্বপ্নে না দেখলে, আমার কোনো এখনো সন্তান হয়নি, আমার যেন ওকে না দেখলে আমার যেন ভালো লাগে না। আমি যেন ভগবানকে প্রার্থনা করি, আমার তো খুব ভয় লাগে না, যেন প্রার্থনা করি চোখের দেখা, ও সশরীরে মানুষ না, ও একটা আত্মা, যেন চোখের দেখা আমি ওকে দেখতে পারি। ওর প্রতি এত টান, এত মায়া, এত ভালোবাসা। এমনকি বোন গত 3 বছর, 19-এ বিয়ে হয়, 19-এর পর 20, 21 চলে যায়, 22, 23, 24, 25, 22-এর পর থেকে 23, 24, 25 3 বছর টানা জামা কিনে সেই মেয়েটার উদ্দেশ্যে বাড়ির ছাদে রেখে দিয়ে আসে। বাড়ির ছাদেই থাকে 2-3 দিন, তারপর নিয়ে কোনো গরিবকে দান করে দেয়। পুজোর সময়টা দেয়, মানে ও ভাবে 2-4 দিন বাচ্চাটা পড়েছে পুজোয়, তারপরে ও নিয়ে গিয়ে সেটা গরিব কোনো বাচ্চা মেয়েকে দিয়ে দেয়। বুঝতে পারছো সমাজটা কোথায়, কি কি হতে পারে? অনেক কিছু হয়, শুধু আমরা সেই জিনিসগুলো জানি না বলে বিশ্বাস করি না। এমন এমন জিনিস আছে শুনলে না শরীরের নার্ভ ছেড়ে দেবে। এবার তোমাদের বলি, তোমাদের কালকে যে আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম, বাড়িতে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে, বা মূলত একজনকে যদি করে, যাকেই করুক না কেন, বাস্তু দোষ করুক, তোমরা ক্ষতি করেছি কেউ, ক্ষতি তো নিজের লোকই বেশি করে, বাইরের লোক খুব কম করে, কারণ সবটা জানে না। আর নিজের লোকই রাগে পয়সা খরচা করে, বাইরের লোকেরা তো খেয়ে কাজ নেই, তারা গিয়ে টাকা খরচা করে কাজ করবে। একটা যারা 30, 40, 25 এরকম হাজার টাকা নেয়, কারোর সেরকম মানে অর্থ নেই যে পরকে এরকম ক্ষতি করবে, নিজের লোক করে রাগারাগি। ও তুই চাকরি করছিস, আরে তোর মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিলি, আমার মেয়েটা ঘরে এসে বসে আছে, যা তোর মেয়েকেও সংসার করতে দেবো না, তোর মেয়েও এসে বসে থাকবে। তো আমি বলি, কি করে বুঝবে? বুঝবে খুব সিম্পল একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা কাঁচের গ্লাস নেবে, একটা কাঁচের গ্লাসের মধ্যে 5টা লবঙ্গ নেবে, ফুলওয়ালা লবঙ্গ, ঠিক আছে বলে দিচ্ছি। সেই লবঙ্গটা নিয়ে, ধরো তোমার জ্যাঠার উপর তুমি অবিশ্বাস করছো, 5টা লবঙ্গ একটা কাঁচের গ্লাস, হাফ গ্লাস জলের মধ্যে লবঙ্গগুলো ফেলে, ওই ঘরে কেউ থাকলে হবে না, একটা সামনে ধূপকাঠি জেলে ওই ঘরে লাইট বন্ধ করে চলে যাবে, সেই কাকার উদ্দেশ্য করে, যে কাকার নাম ওখানে বলে যাবে। যদি তুমি করো, কাকার নাম ধরলাম আমি বিকাশ দত্ত, বিকাশ দত্ত আমাকে আমার বাড়িতে বা আমার বাস্তুর দোষ করে দিয়েছে, আমার বাড়িতে ক্ষতি করার পিছনে বিকাশ দত্তের হাত আছে, আমাকে প্রমাণ দাও, মা আমাকে প্রমাণ দাও, মা আমাকে প্রমাণ দাও বলে রেখে দিয়ে বেরিয়ে যাবে। ভোরবেলা আসবে, ভোরবেলা এসে যদি দেখো 5টাই লবঙ্গ ভাসছে বা 3টে লবঙ্গ ভাসছে, তাহলে ভাববে বিমান দত্তই ক্ষতি করেছে। যদি দেখো লবঙ্গ সব জলের মাঝখানে রয়েছে, থিতিয়ে পড়ে আছে, মাঝখানে ঢুকে গেছে, তাহলে ভাববে বিমান দত্ত না। আবার অন্যের নাম করে পরের দিন আবার করবে সেম জিনিস। এটা করতে থাকো, কে করেছে বেরিয়ে যাবে। আর একটা ভালো কথা বলি, জানতে পারবে, সেটা হচ্ছে যে ক্ষতি করবে না সে বারবার তোমাকে ফোন করবে, বারবার তোমার বাড়িতে আসবে, তোমাকে করলে তোমার খবর নেবে, কিরে কেমন আছিস, হঠাৎ শরীর কেমন আছে, ঠিকঠাক পড়াশোনা চলছে তো, কাজকর্ম ঠিকঠাক চলছে তো, মানে সেই তোমার বাসটা দিয়ে রেখেছে, বিশাল বড় একটা ক্ষতি করে রেখে দিয়েছে। জানো না, এত ক্লায়েন্ট আসে, তাদের কাজ করি তো আমি জানি। আমি তোমাদের আজকে সব নামগুলো পড়ি আগে,
প্রথম কমেন্ট করেছো আমাদের সন্ধিয়া মণ্ডল দিদিভাই, তারপর কমেন্ট করেছো রূপা দে, পিন্টু ঘোষ, তারপর সোনা রিদ্ধি ব্লক, তারপর নীলিমা সিংহ, সন্ধিয়া মণ্ডল, রূপা দে, তারপরে রিনা চক্রবর্তী কমেন্ট করেছো, তারপর সুদীপ্ত ব্যানার্জি, তারপর কমেন্ট করেছো নেহা মাইতি, তারপরে প্রিন্স শ্রাবণ কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, অনেকদিন পর বন্দনা দাস কমেন্ট করেছো, অনেকদিন পর দিদিভাই। তারপরে নীলু মজুমদার, প্রিন্স শ্রাবণ, সুজাতা দাস দিদিভাই, বন্দনা দাস, তারপর কমেন্ট করেছো সমীর কুমার মুর্মু। আচ্ছা আচ্ছা, সমীর কুমার মুর্মু আইডি থেকে কমেন্ট করেছো, বলেছো আমি ঝুমা টুডু। আচ্ছা, তারপর উমা ঘোষ, তারপরে মাঙ্কি দা নীলু মানে আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপরে স্বপ্না বাজাল দিদিভাই, তারপরে কমেন্ট করেছো রতন বিশ্বাস, বলেছো জয় বড় মায়ের জয়, মা সকলের মঙ্গল করো মা, মাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, শাড়িটা পরে সত্যি মাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তারপরে সুজাতা মাহাতো কমেন্ট করেছে, তারপরে আমাদের কমেন্ট করেছে শিখা মুখার্জি, তারপর কমেন্ট করেছে সাগর পালিত, বলেছে থ্যাংক ইউ দিদি ফর শেয়ারিং টু আওয়ারনেস। তো চলো এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু। তোমরা আমার খুব ভালোবাসার মানুষ, সবাই ভালো থেকো।